নমস্কার, এমিনেন্স পোর্টালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পার্সেন্টেজের ওপর আরও কিছু নতুন ধরনের কোয়েশ্চেন সলভ করব। এর আগে আমরা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট দেখেছি এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকে কিছু নতুন ধরনের কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব। চলে আসো আজকের প্রথম কোয়েশ্চেন। কোয়েশ্চেনে বলছে, এ পার্সন সেভস 30% of his income. His income is increased by 20% and expenditure is increased by 10%. Find percentage change in his income. তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখন পরীক্ষায় আসবে, what will be the best method of solving this question? দেখো বলছে a person saves 30% of his income. 30% মানে কি? 30/100। দেখো আমরা টোটাল ইনকাম কিভাবে পাই? এক্সপেন্ডিচারের সঙ্গে সেভিংস যোগ করলে আমরা টোটাল ইনকাম পাই। অর্থাৎ ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এক্সপেন্ডিচার প্লাস সেভিংস ইকুয়াল টু কি হয় না? ইনকাম হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার 30% ইনকাম সেভ করে, অর্থাৎ তার ইনকাম যদি 100 টাকা হয়, তার সেভিংস কত? 30 টাকা। অর্থাৎ সে খরচা করে কত? সে খরচা করে 70 টাকা। এবার বলছে তার ইনকাম 20% বাড়ছে। হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%। অর্থাৎ আগে যেখানে সে 100 টাকা ইনকাম করত, এখন সে ইনকাম করবে কত? 120 টাকা। হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজড বাই 10%। তার এক্সপেন্ডিচার 10% বাড়ছে। 70-এ 10% কত? 7। অর্থাৎ আগে যদি সে 70 টাকা খরচা করত, এখন সে খরচা করবে কত? 77 টাকা। তাহলে এখন তার সেভিংস কত হবে? অর্থাৎ টোটাল ইনকাম 120, সেখান থেকে সে 77 টাকা খরচা করছে, তাহলে তার সেভিংস কত হবে? 43 টাকা তার সেভিংস হবে। এক্ষেত্রে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস। অর্থাৎ সে যদি আগে 30 টাকা সেভিংস করত, এখন সে সেভিংস করবে 43 টাকা। অর্থাৎ তার সেভিংস বাড়বে কত? তার সেভিংস 13 টাকা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস। তার সেভিংসে কত পার্সেন্ট চেঞ্জ হবে? যতটা বাড়ছে সেটা ওপরে, যেখান থেকে বাড়ছে অর্থাৎ 30 থেকে বাড়ছে, অর্থাৎ 30টা হবে নিচে, ইন্টু 100। সেক্ষেত্রে আমরা কত করব? সেক্ষেত্রে 130/3, অর্থাৎ 3-4-এ 12, ক্যারি 1 10, 3-3-এ 9, 9 থেকে 10 1, অর্থাৎ 43 1/3% সেভিংস কি হবে? বাড়বে। তো এই ধরনের কোয়েশ্চেনকে এক্স ওয়াই না ধরে এইভাবে পার্সেন্টেজ মেথডে করলে কিন্তু কোয়েশ্চেনটি অনেক সহজে শর্টকাটে করা যাবে। আমি আরেকবার রিপিট করছি, এ পার্সন সেভস 30% অফ হিজ ইনকাম। অর্থাৎ সে যদি 100 টাকা ইনকাম করে, সে সঞ্চয় করবে 30 টাকা, অর্থাৎ খরচা করবে কত? 70 টাকা। হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%। অর্থাৎ তার ইনকাম এখন 20% বাড়লো। আগে যদি সে 100 টাকা ইনকাম করতো, এখন সে ইনকাম করবে 120 টাকা। এবং তার এক্সপেন্ডিচার 10% বেড়েছে। অর্থাৎ যদি আগে সে 70 টাকা খরচা করতো, এখন সে খরচা করবে 77 টাকা। সেক্ষেত্রে এখন তার সঞ্চয় কত হবে? 120 মাইনাস 77, অর্থাৎ 43। সেক্ষেত্রে তার সেভিংস যেখানে আগে 30 টাকা হতো, এখন তার সেভিংস হবে 43 টাকা। অর্থাৎ তার সেভিংস বাড়ছে 13 টাকা। অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস কত হবে? 13/30 ইন্টু 100, অর্থাৎ 43.13% তার সেভিংস হবে। চলে এসো পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস ইজ 7:2। কোনো এক ব্যক্তির এক্সপেন্ডিচার এবং সেভিংসের রেশিও 7:2। If income is increased by 25% and expenditure is increased by 15%, find the percentage change in his savings. তাহলে এক্ষেত্রে আমরা একই রকম ভাবে করব। দেখো আমরা জানি ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এবার দেখো বলছে the ratio of expenditure to savings is 7:2। অর্থাৎ এক্সপেন্ডিচার যদি 7 টাকা হয়, সেভিংস হবে 2 টাকা।
আমরা এখানে 7-2 না ধরে আমরা 700-200 ধরলে আমাদের সুবিধা হবে, কারণ আমাদের পরবর্তী ক্ষেত্রে 15% এক্সপেন্ডিচার বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা ধরলাম এক্সপেন্ডিচার যদি 700 টাকা থাকে, তার সেভিংস হচ্ছে 200 টাকা, অর্থাৎ তার টোটাল ইনকাম কত হবে? 900 টাকা। 900 টাকা থেকে সে যদি 700 টাকা খরচা করে তবেই তার 200 টাকা জমবে। এবার বলছে তার ইনকাম 25% বাড়ছে, অর্থাৎ তার ইনকাম যেটা সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? ইনকাম তার 25% বাড়ছে, অর্থাৎ 900-র 25% কত হবে? 900-কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 900-র পূর্ববর্তী সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল কত? 800। সেক্ষেত্রে 4 × 200 800, আর থাকলো 100, 4 × 25 100, অর্থাৎ তার 225 টাকা ইনকাম বাড়বে, অর্থাৎ এখন তার ইনকাম হবে 1125 টাকা। যেহেতু ইনকাম 25% বাড়ছে, অর্থাৎ 900-র 25%, 900-কে 25 দিয়ে ভাগ করো, 900-কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 25% মানে 1/4, সেক্ষেত্রে 225। সেক্ষেত্রে ইনকাম 225 টাকা বাড়লে এখন তার ইনকাম হবে 900 + 225 1125। এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজড বাই 15%। এক্সপেন্ডিচার ছিল আগে কত? 700 টাকা, সেক্ষেত্রে বাড়ছে কত? 15%। 700 টাকা 10% কত? 70 টাকা। 5% কত? 35 টাকা, অর্থাৎ 70 + 35 অর্থাৎ কত? 105 টাকা। তাহলে 105 টাকা যদি তার এক্সপেন্ডিচার বাড়ে, সেক্ষেত্রে নতুন এক্সপেন্ডিচার কত হবে? 805 টাকা। আবার বলছি, এক্সপেন্ডিচার 15% বাড়ছে, 700-র 10% 70 টাকা, 5% 70-এর হাফ অর্থাৎ 35 টাকা, অর্থাৎ 15% 70 + 35 105 টাকা, অর্থাৎ 700 + 105 805 টাকা, অর্থাৎ তার এক্সপেন্ডিচার নতুন কত হবে? 805 টাকা। এবার তার সেভিংস কত হবে? এখন তার ইনকাম 1125 আর এক্সপেন্ডিচার 805, তো ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে আমরা কি পাবো? সেভিংস পাবো, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 320 টাকা। 800 300 1100 1120, অর্থাৎ তার এখনকার সেভিংস হচ্ছে 320 টাকা। তাহলে বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস, অর্থাৎ তার আগের সেভিংস যদি 200 টাকা হয়, এখনকার সেভিংস কত? 320 টাকা, অর্থাৎ তার সেভিংস কত টাকা বাড়লো? সেভিংস তার 120 টাকা বাড়লো। সেক্ষেত্রে আমরা যদি বলি পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস, পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস, সেভিংস যে পরিমাণ বাড়লো সেটা ওপরে, নিচে থাকবে যেখান থেকে বাড়লো অর্থাৎ 200 × 100। সেক্ষেত্রে তার সেভিংস কত পার্সেন্ট বাড়লো? না সেভিংস কিন্তু 60% বাড়বে। সেভিংস বাড়বে কত? না 60%। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। চলে এসো পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ পার্সন is increased by 23% and 15%, and savings is increased by 30%. Find the ratio of income and expenditure. অর্থাৎ দেখো, কোনো এক ব্যক্তির ইনকাম এবং এক্সপেন্ডিচার দুটোই কিন্তু বাড়ছে। ইনকাম বাড়ছে কত? 23%। এক্সপেন্ডিচার বাড়ছে কত? এক্সপেন্ডিচার বাড়ছে 15%। তো ইনকাম এবং এক্সপেন্ডিচার যখন দুটোই বাড়ছে, সেক্ষেত্রে সেভিংসও বাড়ছে। সেভিংস বাড়ছে কত? না সেভিংস বাড়ছে 30%। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ হিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, ইনকামের সাথে এক্সপেন্ডিচারের রেশিও কত হবে। তাহলে দেখো, এই ধরনের কোয়েশ্চেনকে আমরা কিভাবে সলভ করব। দেখো, এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব। আশা করি বুঝতে পেরেছো, এতক্ষণে হয়ে যাওয়া উচিত। দেখো,
বলছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ পার্সন ইজ ইনক্রিজড বাই 23% অ্যান্ড 15%। তো ইনকাম বাড়ছে, সেই সঙ্গে এক্সপেন্ডিচারও বাড়ছে। তো ইনকাম আর এক্সপেন্ডিচারকে আমাদের কিছু একটা ধরে নিতে হবে। এবার কত ধরবো, কত ধরলে এই কোয়েশ্চেনটা করতে আমাদের সুবিধা হবে, এটা তোমাদের কোয়েশ্চেন থেকে আইডিয়া করতে হবে। সেক্ষেত্রে আমরা ইনকামটাকে এক্সপেন্ডিচারের থেকে অবশ্যই বেশি কিছু ধরবো। যদি ইনকামকে আমরা 200 টাকা ধরি, সেক্ষেত্রে এক্সপেন্ডিচার হয়তো 100 টাকা যদি হয়, সেক্ষেত্রে সেভিংস কত হবে? 100 টাকা। বা আমরা এটাকে 200-100 না ধরে অন্য যে কোনো সংখ্যাও ধরতে পারি, যে কোনো সংখ্যা। অর্থাৎ যদি আমরা ইনকামকে ধরে নিই 1000 টাকা, সেক্ষেত্রে এক্সপেন্ডিচারকে আমরা ধরে নেব ধরো 700 টাকা, সেক্ষেত্রে আমাদের সেভিংস কত হবে? সেক্ষেত্রে আমাদের সেভিংস ধরো হলো 300 টাকা। এবার ইনকামকে যত পার্সেন্ট কোয়েশ্চেনে বলা আছে সেই পার্সেন্টেজটা তুমি ইনকামের ক্ষেত্রে বাড়াও, আর এক্সপেন্ডিচারে যেটা বলা আছে সেই পার্সেন্টেজটা তুমি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে চেঞ্জ করো। সেক্ষেত্রে যেটা থাকবে বিয়োগ করলে সেভিংস পাবে। তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব, পাবো না যে তা নয়। কিন্তু এই কোয়েশ্চেনটাকে করার সবথেকে বেস্ট উপায় কি, সবথেকে সহজতম উপায় কি হওয়া উচিত, সেটাকে আমরা কিভাবে করব সেটাই আমি তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, এখানে একটা জিনিস মনে রাখবে, এক্সপেন্ডিচারের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনকামের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা হচ্ছে সেভিংস। তাহলে আমরা এক্সপেন্ডিচারের পার্সেন্টেজ চেঞ্জটাকে যদি এখানে রাখি আর সেভিংসের পার্সেন্টেজ চেঞ্জটাকে এখানে রাখি, তাহলে এদের দুজনের কমন কি হবে? ইনকাম। সেটা আমরা মাঝখানে রাখবো। তো এই কোয়েশ্চেনটাকে আমরা অ্যালিগেশন মেথডে সলভ করতে পারি। অর্থাৎ বলছে এক্সপেন্ডিচার 15% বাড়ছে, তাহলে এক্সপেন্ডিচারের নিচে আমরা 15% লিখছি, আর সেভিংস 30% বাড়ছে, অর্থাৎ সেভিংসের নিচে আমরা 30% লিখছি। এবং ইনকাম কত বাড়ছে? ইনকাম বাড়ছে 23%, অর্থাৎ ইনকামের নিচে আমরা 23% লিখছি। অর্থাৎ কোশ্চেনে দেওয়া আছে এক্সপেন্ডিচার 15% বাড়ছে, সেভিংস 30% বাড়ছে, সেক্ষেত্রে ইনকাম বাড়ছে 23%। আমরা কেন ইনকামকে মাঝখানে রাখলাম? কারণ এক্সপেন্ডিচার এবং সেভিংস দুটোর সম্মিলিত রূপ কিন্তু ইনকাম, দুটোকে যোগ করলে ইনকাম হবে। অর্থাৎ ইনকামের মধ্যে এক্সপেন্ডিচারের কম্পোনেন্টও রয়েছে, সেভিংসের কম্পোনেন্টও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যালিগেশন লাগাই, সেক্ষেত্রে 23 আর 15 ডিফারেন্স কত? 8। আর 30 আর 23-এর ডিফারেন্স কত? 7। অর্থাৎ এটা কত হবে? 7:8। অর্থাৎ এক্সপেন্ডিচারের সাথে সেভিংসের যে রেশিও, সেটা নর্মালি কি হয়? সেটা নর্মালি 7:8 হয়। এক্সপেন্ডিচারের সাথে সেভিংসের রেশিও 7:8 হয়। অর্থাৎ আমরা জানি ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। অর্থাৎ এক্সপেন্ডিচার যদি 7 টাকা হয় আর সেভিংস যদি 8 টাকা হয়, সেক্ষেত্রে ইনকাম কত হবে? ইনকাম হবে 15 টাকা। এবার আমাদের বলেছে ইনকামের সাথে এক্সপেন্ডিচারের রেশিও বার করতে। অর্থাৎ ইনকাম যদি 15 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপেন্ডিচার 7 টাকা। অর্থাৎ ইনকাম ইস টু এক্সপেন্ডিচার রেশিওটা কত হবে? 15:7। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে 15:7। তো এইভাবে করলে কিন্তু সব থেকে সহজ হবে। অথবা তোমরা ভ্যালু অ্যাজাম্পশনে করতে পারো, ধরো ইনকামকে 1000, এক্সপেন্ডিচারকে 700 ধরলে সেক্ষেত্রে সেভিংস 300, সেই অনুযায়ী বাড়িয়ে করতে পারো, বাট সেক্ষেত্রে সময় লাগবে। বাট দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। বাট এখানে একটা জিনিস মনে রাখবে, যেহেতু ইনকামের মধ্যে এক্সপেন্ডিচার এবং সেভিংস দুটো কম্পোনেন্ট রয়েছে, এই জন্য ইনকামের পার্সেন্টেজটাকে আমরা মাঝখানে রাখবো। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোয়েশ্চেনে দেখো, বলছে when income and expenditure of a person is increased by 15 এবং 9%, his savings is increased by 25%। তাহলে একই রকম ভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারবো। আমি এদিকে রাখছি এক্সপেন্ডিচার, এদিকে রাখছি সেভিংস, আর মাঝখানে রাখবো ইনকাম। সেক্ষেত্রে বলছে ইনকাম 15% বাড়ছে, এক্সপেন্ডিচার বাড়ছে কত? 9%। সেক্ষেত্রে সেভিংস বাড়ছে কত? 25%, এবং ইনকাম বাড়ছে কত? 15%। এটা হচ্ছে ইনকাম। তো 15 থেকে 9-এর ডিফারেন্স কত? 6। আর 25 থেকে 15-এর ডিফারেন্স কত? 10। তো 10:6 অর্থাৎ কত হবে? 5:3। অর্থাৎ এক্সপেন্ডিচারের সাথে সেভিংসের যে রেশিওটা, সেটা 5:3। এখানে বলছে ফাইন্ড
পার্সেন্টেজ অফ সেভিংস। তাহলে দেখো এক্সপেন্ডিচার প্লাস সেভিংস করলে আমরা কি পাই? ইনকাম পাই। সেক্ষেত্রে যদি এক্সপেন্ডিচার যদি 5 টাকা হয় এবং সেভিংস যদি 3 টাকা হয়, সেক্ষেত্রে ইনকাম হবে 8 টাকা। সেক্ষেত্রে আমরা বলতে পারি সেভিংস পার্সেন্টেজ কি হবে? টোটাল সেভিংস 3 টাকা, আউট অফ ইনকাম কত? 8 টাকা। বিকজ সেভিংস পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে সেভিংস বাই টোটাল ইনকাম ইন্টু 100। বিকজ আমরা সেভিংস পার্সেন্টেজ বার করি বা এক্সপেন্ডিচার পার্সেন্টেজ বার করি, আমরা কিন্তু ইনকামের ওপর করব, এই জন্য সবসময় নিচে অর্থাৎ ডিনোমিনেটরে ইনকাম হয়। তো 3 এর 8 ইজ ইকুয়াল টু আমরা জানি 37.5%। সেক্ষেত্রে সেভিংস পার্সেন্টেজ উইল বি 37.5%। দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। চলে এসো পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস অফ এ পার্সন ইজ 8:3। If income is increased by 10.5% and expenditure is increased by 12%, find the percentage increase in his savings। তাহলে দেখো এই কোয়েশ্চেনটাকেও আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে করতে পারি। এখানে বলছে রেশিও অফ এক্সপেন্ডিচার টু সেভিংস ইজ 3:8। এটাকে আমরা 2-3 ভাবে করতে পারি। আমি প্রথমে একভাবে দেখাচ্ছি। বলছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস ইজ ইকুয়াল টু যোগ করলে কি হয়? ইনকাম হয়। এবার এক্সপেন্ডিচারের সাথে সেভিংসের রেশিও বলছে 8:3, অর্থাৎ এক্সপেন্ডিচার যদি আমার 800 টাকা হয় আর সেভিংস সেক্ষেত্রে কত হবে? 300, কারণ 8:3 রেশিওতে। ইনকাম কত হবে? 1100। এবার বলছে ইনকাম বাড়ছে কত? 10.5%, অর্থাৎ নতুন ইনকাম 1100-র উপর 10.5% বাড়বে। তো 1100 10% কত? 110। কিন্তু আমাদের বলেছে 0.5%। 1100-র 1% কত? 11। তো 0.5% কত হবে? 5.5। অর্থাৎ 1100 10% 110 আর 0.5% হচ্ছে 5.5, অর্থাৎ 105.5। তাহলে 1100 প্লাস 105.5 ইজ ইকুয়াল টু কত হবে? 1205.5। আবার বলছি 1100 টাকা যদি ইনকাম থাকে, সেক্ষেত্রে ইনকাম বাড়ছে 10.5%। 1100 10% কত? 110। 1% কত? 11। 0.5% কত? 5.5। সেক্ষেত্রে 110 প্লাস 0.5, 110 প্লাস 0.5 5.5, 115.5। সেক্ষেত্রে 115.5 প্লাস 1100 যদি আমরা করি, সেক্ষেত্রে হবে 115.5 না, সেক্ষেত্রে এটা হবে 1200। 1100 প্লাস 115.5, অর্থাৎ 1215.5। 1210 আবার করছি, 1110-এর 10% যদি আমরা দেখি, সেক্ষেত্রে 110, এর 1% হচ্ছে 11 আর 0.5% হচ্ছে 5.5। তাহলে সেক্ষেত্রে এটা হবে 115.5, 1115.5, 10.5%। সেক্ষেত্রে 1100 প্লাস 115.5, সেক্ষেত্রে কত হবে? 1215.5। এবার দেখো এটা নতুন ইনকাম হলো। এবার এক্সপেন্ডিচার বলছে 12% বাড়ছে, তাহলে 800-র 12% 96। তাহলে এক্সপেন্ডিচার কত হবে? 96, 896 টাকা। তাহলে সেভিংস কত হবে? তাহলে সেক্ষেত্রে এখান থেকে এটা বিয়োগ করলে সেভিংস পাবো। দেখো 896-এর সঙ্গে 4 যোগ করলে 900, তো 900 থেকে 1215 মানে 315, আর এদিকে 4 319 আর 0.5, তার মানে 319.5। আবার বলছি 896-এর সঙ্গে 4 যোগ করলে 900 হবে। 900 থেকে 1215 অর্থাৎ 315.5, আর এদিকে 4 319.5। তো সেক্ষেত্রে সেভিংস আগে কত ছিল? 300 টাকা, এখন সেভিংস কত হচ্ছে? 319.5। তাহলে সেভিংস কত বাড়ছে? সেভিংস বাড়ছে 19.5। এবার যদি বলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস, পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস, সেভিংসে কত পার্সেন্ট বাড়ছে? যেটা বাড়বে সেটা উপরে হবে, যেখান থেকে বাড়বে সেটা নিচে হবে, ইন্টু 100। 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 6 18, 3 5 15, অর্থাৎ 6.5% কি হচ্ছে না? সেভিংস ইনক্রিজ হচ্ছে। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা এভাবে করতে পারি, অথবা যদি মনে করো এটাকে অ্যালিগেশন মেথডে করবে, তাও করা যাবে। কিভাবে করা যাবে দেখো, প্রসেস 2। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলে আসো প্রসেস 2-তে। দেখো এখানে
আমরা এক্সপেন্ডিচার কম্পোনেন্ট আর সেভিংস কম্পোনেন্টকে দুপাশে রাখবো আর মাঝখানে ইনকাম রাখবো। এক্সপেন্ডিচার বেড়েছে কত? 12%। সেভিংস কত পার্সেন্ট বেড়েছে আমরা জানি না, আমি ধরলাম সেভিংস X% বেড়েছে। ইনকাম বেড়েছে কত? 10.5%। তাহলে আমরা যদি অ্যালিগেশন করি, এখানে আমরা 12 মাইনাস 10.5 করলে কত পাবো? 1.5। যেহেতু এখানে আমরা কত ভ্যালু জানি না, সুতরাং আমরা এখানে কিছু লিখছি না। কিন্তু আমরা এক্সপেন্ডিচারের সাথে সেভিংসের রেশিও জানি কত? 8:3। এক্সপেন্ডিচারের সঙ্গে আমরা সেভিংসের রেশিও কত জানি? 8:3। তাহলে একটা জিনিস দেখো, এটা খুবই সোজা। যদি 3 ইউনিট ইজ ইকুয়াল টু 1.5 হয়, তাহলে 8 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 4। কারণ 3-এর হাফ যদি 1.5 হয়, তাহলে 8-এর হাফ কত হবে? 4। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারছি যে এক্সপেন্ডিচারের সাথে সেভিংস যেটা, সেটা কত হবে? 4:1.5, অ্যাকচুয়ালি কাটাকুটি করে। তাহলে দেখো, এখানে 12 থেকে 10.5 যদি ছোট হয়, তো ডেফিনেটলি এই এক্স এর ভ্যালু 10.5 এর থেকে বড় হবে। তো 10.5 এর থেকে কত বড় হবে? অর্থাৎ এর ডিফারেন্সটা দেখো, যদি এই যে 10.5টা, এটা 12 এবং এখানে যা থাকবে তার মাঝখানে হবে। যদি 12 থেকে ছোট হয়, এখানে যা থাকবে তার থেকে বড় হবে। তো এখানে যেটা আছে তার থেকে কত বড়? না 4 ইউনিট বড়। তো 10.5 থেকে তুমি যদি 4 বিয়োগ করো, সেক্ষেত্রে এখানে কত হবে? না 6.5। আবার বলছি, এই মাঝখানে ইনকাম যেটা আছে সেটা এক্সপেন্ডিচার এবং সেভিংসের দ্বারা একসাথে হচ্ছে। তো এক্সপেন্ডিচার পার্সেন্টেজ যা বাড়বে এবং সেভিংস পার্সেন্টেজ যা বাড়বে, ইনকাম কিন্তু তার মধ্যবর্তী কোনো সংখ্যা হবে। অর্থাৎ 12 থেকে যদি ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে যেটা এক্স আছে এক্স এর থেকে বড় হবে। তো এক্স এর থেকে কত বড়? সেই ডিফারেন্সটাই তো আমরা এখানে পেলাম 4। তো এক্স এর থেকে যদি 4 বড় হয়, তাহলে 10.5 মাইনাস 4 ইকুয়াল টু কত হবে? 6.5। এবার যদি মনে কোশ্চেন আসে 4 কোত্থেকে এলো, এখানে আমরা বিয়োগ করে 1.5 পেয়েছি, কিন্তু এক্সপেন্ডিচারের সাথে যেটা সেভিংসের পার্সেন্টেজ রেশিও, সেটা কোশ্চেনে দেওয়া আছে 8:3। এবার 3-এর ভ্যালু যদি 1.5 হয়, সেক্ষেত্রে 8-এর ভ্যালু কত হবে? 4 ঐকিক নিয়ম। তার মানে এখানকার যে ভ্যালুটা, সেটা 10.5 এর থেকে ছোট হবে। কত ছোট হবে? 4 ছোট হবে। অর্থাৎ 10.5 থেকে 4 বিয়োগ করলে 6.5। অর্থাৎ আমার সেভিংস কত পার্সেন্ট বাড়বে? না 6.5% কিন্তু বাড়বে। চলে এসো পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, এ ট্রেন রিডিউসেস ইটস স্পিড বাই 40% ডিউ টু ফগ, বাই হাউ মাচ পার্সেন্টেজ টাইম টেকেন উইল বি ইনক্রিজড টু রিচ দ্য ডেস্টিনেশন। দেখো, আমরা একটা জিনিস জানি, যদি আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে আবার পড়বো এই কনসেপ্টটা। যদি আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, ডিস্টেন্স যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা জানি স্পিড কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম হয়। অর্থাৎ স্পিড যদি কমে, সেক্ষেত্রে টাইম বাড়বে। সেক্ষেত্রে স্পিড চেঞ্জের রেশিও যা হবে, টাইম চেঞ্জের রেশিও তার উল্টো হবে। স্পিড যদি ডবল হয়, টাইম হাফ হবে। স্পিড যদি হাফ হয়, টাইম ডবল হয়ে যাবে। তো এক্ষেত্রে স্পিড কি হচ্ছে? 40% কি হচ্ছে? রিডিউস করছে। এ ট্রেন রিডিউসেস এর স্পিড বাই 40%, অর্থাৎ 40% স্পিড কমে যাচ্ছে। তাহলে স্পিড চেঞ্জের রেশিওটা S1:S2 কি হবে? যদি অরিজিনাল স্পিড 100 থাকে, 40 ইউনিট কমে গিয়ে কত হবে? 60। অর্থাৎ 20 দিয়ে কাটলে 5:3। তো স্পিড চেঞ্জের রেশিও যদি 5:3 হয়, তাহলে টাইম চেঞ্জের রেশিও কি হবে? তার উল্টো হবে, অর্থাৎ 3:5। অর্থাৎ অরিজিনাল টাইম যদি 3 ইউনিট থাকে, এখনকার টাইম কত? 5 ইউনিট। অর্থাৎ টাইম কত ইউনিট বাড়বে? টাইম 2 ইউনিট বাড়বে। অর্থাৎ টাইম কত পার্সেন্টেজ বাড়বে? পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম 2 ইউনিট বাড়ছে, সেটা উপরে লিখব, ডিভাইডেড বাই যেখান থেকে বাড়ছে, অর্থাৎ 3 নিচে, ইন্টু 100। অর্থাৎ 2/3, অর্থাৎ 66.66% টাইম কি লাগবে? বেশি লাগবে। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে 66.66% বেশি। অর্থাৎ স্পিড যদি 40% কমে, সেক্ষেত্রে সেম ডিস্টেন্স কভার করতে টাইম কিন্তু অরিজিনালি যেটা লাগে তার থেকে 66.66% বেশি লাগবে। চলে এসো পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, দ্য প্রাইস অফ টিকিট ইজ ইনক্রিজড বাই 40%, দ্য নাম্বার অফ সিট ইজ রিডিউসড বাই 10%,
ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনকাম অফ এ সিনেমা হল। দেখো, একটা সিনেমা হলে যতগুলো সিট থাকবে ততগুলো টিকিট বিক্রি হবে, এবং একটা টিকিটের যা দাম, প্রাইস অফ ওয়ান টিকিট, এই দুটোকে গুণ করলে কিন্তু আমরা সিনেমা হলের ইনকাম পাবো, তাই না? এক্ষেত্রে বলছে প্রাইস অফ টিকিট ইজ ইনক্রিজড বাই 40%, টিকিটের দাম 40% বাড়ছে। 40% অর্থাৎ 40/100, 20 দিয়ে কাটলে টিকিটের দাম 2/5 ইউনিট বাড়ছে। নাম্বার অফ সিট ইজ রিডিউসড বাই 10%, অর্থাৎ নাম্বার অফ সিট যেটা সেটা 10% রিডিউস করছে, অর্থাৎ 1/10 কি হচ্ছে, কমছে। সেক্ষেত্রে আমরা জানি সিট ইন্টু একটা টিকিটের যে প্রাইস গুণ করলে আমরা কি পাবো, সিনেমা হলের ইনকাম পাবো। আমি ধরলাম ইনিশিয়ালি 10টা সিট ছিল, তাহলে সিট 10-এর মধ্যে 1 যদি কমে, পরবর্তী ক্ষেত্রে নতুন নাম্বার অফ সিট কত হবে, 9, কারণ নাম্বার অফ সিট বলছে রিডিউসড বাই 10%, অর্থাৎ 1/10 কমছে, অর্থাৎ ইনিশিয়াল নাম্বার অফ সিট যদি 10 থাকে, পরবর্তী ক্ষেত্রে নাম্বার অফ সিট 10 থেকে 1 কমলে 9 হবে। প্রাইস অফ টিকিট ইনক্রিজ বাই 40%, অর্থাৎ 2/5। সেক্ষেত্রে যদি প্রাইস অফ টিকিট 2/5 হয়, অর্থাৎ যদি আগে ইনিশিয়ালি একটি টিকিটের দাম 5 ইউনিট থাকে, এখন টিকিটের দাম কত হবে, 7 ইউনিট, কারণ 5-এর থেকে 2 বাড়ছে, কারণ বলেছে প্রাইস অফ টিকিট ইজ ইনক্রিজ বাই 40%, তো 40% অর্থাৎ 2/5, অর্থাৎ যদি 5-এর সাথে 2 আমরা যোগ করি 7 হবে। সেক্ষেত্রে ইনকাম দেখো, ইনিশিয়াল ইনকাম ছিল 5×10 50 টাকা, এখন ইনকাম হচ্ছে 7×9 63 টাকা, অর্থাৎ ইনকাম কিন্তু 13 টাকা বাড়ছে। তো সেক্ষেত্রে বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম, ইনকাম যেটা বাড়বে সেটা হবে ওপরে, যেখান থেকে বাড়ছে অর্থাৎ 13, এটা হবে নিচে, 50 হবে নিচে, ইন্টু 100, কারণ ইনিশিয়াল ইনকাম ছিল 50 টাকা। সেক্ষেত্রে ইনকাম কি হবে, 13×2 = 26% কিন্তু বাড়বে, ইনক্রিজ হবে। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ইনকাম অফ এ সিনেমা হল, এটা কত হবে না, 26% বাড়বে। চলে এসো পরের কোশ্চেনে। বলছে টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 20% লেস টাইম, 30% মোর ওয়ার্কার্স আর হায়ার্ড, but workers reduce their efficiency by 25%. How much percentage less work is done? It's very important question. এখানে বলছে যে একটা কাজকে 20% লেস টাইমে শেষ করতে হবে। এবার কাজকে যদি কম সময়ে শেষ করতে হয়, সেক্ষেত্রে নাম্বার অফ ওয়ার্কার কিন্তু বাড়াতে হবে। এটা আমরা জানি সময়ের সাথে নাম্বার অফ ওয়ার্কারের সম্পর্ক। এবার যে নতুন ওয়ার্কারগুলো এসছে তাদের কিন্তু এফিসিয়েন্সি যারা আগে কাজ করত তাদের থেকে 25% কম। এফিসিয়েন্সি অর্থাৎ একদিনে কোনো ওয়ার্কার যত ইউনিট কাজ করে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তো নতুন যে ওয়ার্কাররা এসছে তাদের এফিসিয়েন্সি কিন্তু আগের যে ওয়ার্কার ছিল তাদের থেকে কত পার্সেন্ট কম না, 25% কম। তো তাদের এফিসিয়েন্সি 25% কম হওয়ার জন্য কিন্তু আউটপুটটা কম হবে। সেক্ষেত্রে বলছে হাউ পার্সেন্টেজ লেস ওয়ার্ক ইজ ডান। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হয়, মনে রাখবে টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু নাম্বার অফ মেন মানে ওয়ার্কার ইন্টু টাইম অর্থাৎ নাম্বার অফ ডেজ হতে পারে, এটাকে আমরা টাইমই লিখছি, ইন্টু এফিসিয়েন্সি অর্থাৎ একদিনে যে যত কাজ করে, একদিনে একজন ওয়ার্কার যত কাজ করে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। কোন এক ওয়ার্কার একদিনে যে কাজ করে সেটাকে আমরা বলি তার এফিসিয়েন্সি। তো একদিনে যদি কেউ 5 ইউনিট কাজ করে সেক্ষেত্রে টোটাল কাজ ধরো করছে 10 দিনে 50 ইউনিট, একজন ওয়ার্কার 10 জন ওয়ার্কার কাজ করছে অর্থাৎ 500 ইউনিট, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক। তাহলে এক্ষেত্রে দেখো ওয়ার্কটাকে 25% কম সময় করতে হবে। 20% মানে কত, 1/5, অর্থাৎ ইনিশিয়াল টাইম যদি 5 দিন থাকতো এখন টাইম কত, 4 দিন, কারণ এখানে বলছে টাইমটা 20% লেস। 30% মোর ওয়ার্কার্স আর হায়ার, 30% মানে কত, 3/10, অর্থাৎ ইনিশিয়ালি যদি 10 জন লোক কাজ করতো
এখন কজন লোক কাজ করবে? 13 জন। আমি এখানে রাখছি ইনিশিয়াল, এখানে নিচে রাখছি ফাইনাল। ইনিশিয়াল আর এখানে আমরা রাখছি ফাইনাল। অর্থাৎ 30% মোর ওয়ার্কার্স আর হায়ার্ড। 30% অর্থাৎ 3 এর 10। যদি আগে 10 জন লোক কাজ করতো, এখন 3 জন লোক বেশি কাজ করবে, অর্থাৎ এখন 13 জন লোক কাজ করবে। কিন্তু এফিসিয়েন্সি 25% কমছে। 25% মানে কত? 1/4। অর্থাৎ একজন ওয়ার্কার আগে যদি 4 ইউনিট কাজ করতো একদিনে, এখন করবে কত? 3 ইউনিট। এক্ষেত্রে এই তিনটাকে গুণ করলে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক ডান পাবো। সেক্ষেত্রে ইনিশিয়ালি টোটাল ওয়ার্ক কত হতো? 5 × 10 = 50, 4 × 50 কত? 200 ইউনিট। আর এখন টোটাল ওয়ার্ক কত হবে? 4 × 13 = 52, 52 × 3 কত হবে? 156 ইউনিট। দেখো, ইনিশিয়ালি আমাদের টোটাল ওয়ার্ক হতো 200 ইউনিট, কিন্তু এখন ওয়ার্ক হচ্ছে কত? 156 ইউনিট। অর্থাৎ ওয়ার্ক কত কমছে? না, ওয়ার্ক 44 ইউনিট কম হচ্ছে। সেক্ষেত্রে হাউ পার্সেন্টেজ লেস ওয়ার্ক ইজ ডান, তার মানে পার্সেন্টেজ ডিক্রিজ ইন ওয়ার্ক। পার্সেন্টেজ ডিক্রিজ ইন ওয়ার্ক যতটা কমছে সেটা হবে ওপরে, যেখান থেকে কমছে অর্থাৎ 200, এটা হবে নিচে ইন্টু 100। অর্থাৎ 44/2 সমান কত হবে? 22%। অর্থাৎ আমাদের কত পার্সেন্ট ওয়ার্ক ডানে চেঞ্জ হবে? ওয়ার্ক ডানে কিন্তু চেঞ্জ হবে 22%। এবং চেঞ্জটা কিরকম হবে? চেঞ্জটা কিন্তু ডিক্রিজ হবে। তো সেক্ষেত্রে মনে রাখবে, এই ধরনের কোয়েশ্চেনে টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ম্যান ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি, এইভাবে আমরা করি। তাহলে পার্সেন্টেজ লেস ওয়ার্ক ইজ ডান অ্যান্সার হবে 22%। চলে এসো পরের কোয়েশ্চেনে। বলছে ফাইন্ড দ্য সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট টু 10%, 20% অ্যান্ড 30%। তো এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব? এই কোয়েশ্চেনটাকে আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট আমাদের বার করতে বলেছে 10%, 20% এবং 30%। তো এই কোয়েশ্চেনটা করার সব থেকে সহজ উপায়, আমি ধরলাম একটা নাম্বার আগে ছিল হচ্ছে 100। তো প্রথমে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট অর্থাৎ কমছে। তাহলে 100 থেকে 10% কমলে থাকে কত? 90। এবার 90 হলো, 90 থেকে আমি কত ডিসকাউন্ট দিচ্ছি? 20% ডিসকাউন্ট দিচ্ছি। 90 এর 10% 9, 20% কত? 18। অর্থাৎ 90 থেকে 18 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত হবে? 72। অর্থাৎ কমে গিয়ে কত হলো? 72। এবার এই 72 থেকে আমরা কি করছি? আবার 30% কমাচ্ছি। এই 72 থেকে আমরা কি করছি? 30% কমাচ্ছি। তো 72 এ 30% কত হবে? দেখো, 72 এ 10% হচ্ছে 7.2। তো 30% কত হবে? 21.6। অর্থাৎ 72 থেকে আমরা কি বিয়োগ করব? না, 21.6 বিয়োগ করব। সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে 50.4। তো ফাইনালি আমার কি দাঁড়াচ্ছে? 50.4 দাঁড়াচ্ছে। এবার বলছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ 3। তার মানে আমার নাম্বারটা ইনিশিয়ালি ছিল কত? 100। ফাইনালি আমার কমে কি হলো? ফাইনালি আমার কমে হলো 50.4। অর্থাৎ অ্যাকচুয়ালি কমলো কত? 100 মাইনাস 50.4, অর্থাৎ কত হবে? 49.6। আর যেহেতু 100 থেকে কমেছে অর্থাৎ 49.6% কমেছে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ 10%, 20% অ্যান্ড 30% ইকুয়াল টু কত হবে? 49.6%। এই ধরনের কোয়েশ্চেন করার একটা ডিরেক্ট ফর্মুলা আছে। যদি কোনো নাম্বার প্রথমে x% চেঞ্জ হয়, তারপর y% চেঞ্জ হয় এবং তারপর z% চেঞ্জ হয়, প্রথমে x%, তারপর y%, তারপর z% চেঞ্জ হয়, তাহলে ওভারঅল চেঞ্জ কত হবে? x প্লাস y প্লাস z প্লাস xy প্লাস yz প্লাস zx বাই 100 প্লাস xyz বাই 100 স্কোয়ার। এবার দেখো, যদি বাড়ে সেক্ষেত্রে প্লাস হবে, কমলে সেক্ষেত্রে মাইনাস হবে। তো x প্লাস y প্লাস z, অর্থাৎ এখানে তিনটেই কিন্তু কমছে। অর্থাৎ 10% প্রথমে কমছে, তারপর 20% কমছে এবং তারপর 30% কমছে। অর্থাৎ তিনটেই কিন্তু মাইনাস হবে। তো -10, -20, -30, সেক্ষেত্রে কত হবে? -60%। এই তিনটের ভ্যালু x প্লাস y প্লাস z, -10, -20, -30।
প্লাস দেখো মাইনাস মাইনাস প্রত্যেকটায় প্লাস হবে, অর্থাৎ 10 ইন্টু 20 200 প্লাস 20 ইন্টু 30 600, 10 ইন্টু 30 অর্থাৎ 300 ডিভাইডেড বাই কত হবে 100। এখানে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 10 ইন্টু 20 ইন্টু 30 বাই 100 স্কোয়ার অর্থাৎ 100 ইন্টু 100, অর্থাৎ এখানে হবে মাইনাস 60% প্লাস 600 300 900 900 2 1100 1100 বাই 100 অর্থাৎ প্লাস 11 মাইনাস 3টে শূন্য যদি আমরা কেটে দিই অর্থাৎ 3 দুগুণে 6 কত হবে 0.6, অর্থাৎ মাইনাস 60 প্লাস 11%, বা আমরা যদি একেবারে পার্সেন্টেজটাকে লাস্টে দিই তাহলে হবে, পার্সেন্টেজটাকে একেবারে লাস্টে যদি আমরা দিই তো সেক্ষেত্রে এখানে 60 প্লাস 11 মাইনাস 0.6, অর্থাৎ এটা কিন্তু ক্যালকুলেট করলে আমাদের কত আসবে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করলে কিন্তু আসবে কত 49.6%। এখানে 3 দুগুণে 6 আর এখানে তোমার আছে 300 600 900 আর 200 1100 1100 বাই 100 অর্থাৎ 11, তো মাইনাস 60 প্লাস এখানে মাইনাস 60 প্লাস 11 অর্থাৎ হবে হচ্ছে মাইনাস 49 আর মাইনাস 0.6 অর্থাৎ কত হবে মাইনাস 49.6, অর্থাৎ 49.6% তোমাদের সিঙ্গেল ডিসকাউন্ট। তো এইভাবে আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়েও আমরা এটাকে করতে পারবো, অথবা আমরা এখানে এই কোশ্চেনটাকে আরও সহজ করার জন্য এখানে 100-এর পরিবর্তে 1000 ধরেও কিন্তু করা যায়। 1000 থেকে 10% করলে 900 হবে, 900 থেকে যদি আমরা 20% কমাই 900 10% 90, 20% 180, তো 900 থেকে যদি আমরা 180 কমাই সেক্ষেত্রে এখানে 720 হবে। এবার 720 থেকে 30%, 720 10% 72, 30% হবে 72 ইন্টু 3, 70 ইন্টু 3 হয় 210 আর 3 দুগুণে 6 216, তো তোমার সেক্ষেত্রে 720 থেকে যদি আমরা 216 বিয়োগ করি, 720 থেকে যদি আমরা 200 বিয়োগ করি সেক্ষেত্রে 520 হয়, আর যদি 16 বিয়োগ করি সেক্ষেত্রে 504 হয়, অর্থাৎ 1000 থেকে কমে আলটিমেটলি হলো 504, সেক্ষেত্রে কমলো কত 496, তাহলে 1000-এর উপর 496 কত পার্সেন্টেজ 49.6%। আমরা এভাবে এটাকে করতে পারি। চলে এসো পরবর্তী কোশ্চেনে, বলছে when income tax is reduced by 24%, net income is increased by 6%, what is the initial income tax percentage? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো আমাদের টোটাল যে ইনকাম সেটাকে আমরা বলে থাকি গ্রস ইনকাম। কি বলে থাকি? গ্রস ইনকাম। গ্রস ইনকাম থেকে আমরা যদি ইনকাম ট্যাক্স আই ট্যাক্স মাইনাস করি তাহলে যে ইনকামটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। অর্থাৎ ধরো তুমি 6 লাখ টাকা ইনকাম করো, সেখান থেকে 50,000 টাকা ট্যাক্স দাও, সেক্ষেত্রে তোমার নেট ইনকাম কত হবে 5,50,000 টাকা। সেক্ষেত্রে দেখো আমি যদি আমার গ্রস ইনকাম ফিক্সড থাকে, ইনকাম ট্যাক্স যদি আমি বেশি দেই তাহলে আমার নেট ইনকাম কি হবে? কমবে। আর ইনকাম ট্যাক্স যদি আমার কমে তাহলে আমার নেট ইনকাম কি হবে? বাড়বে, যদি আমার গ্রস ইনকাম ফিক্সড থাকে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি when gross income is constant, যখন আমাদের গ্রস ইনকাম হচ্ছে কনস্ট্যান্ট সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে নেট ইনকামের পরিমাণ কিন্তু কমবে, এবং ইনকাম ট্যাক্সের পরিমাণ যদি কমে সেক্ষেত্রে আমাদের নেট ইনকাম কিন্তু বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স আইটি অ্যান্ড নেট ইনকাম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। অর্থাৎ আমরা বলতে পারি নেট ইনকাম is inversely proportional to income tax when our gross income is fixed. তো এই কনসেপ্টের সাহায্যে আমরা এই কোশ্চেনটা করব। অর্থাৎ ইনকাম ট্যাক্স 25% কমলে যে পরিমাণ ইনকাম ট্যাক্স আমি কম দেব সেই পরিমাণ অ্যামাউন্টটাই তো আমার নেট ইনকামে গিয়ে ঢুকবে, অর্থাৎ আমার নেট ইনকাম বাড়বে। তো নেট ইনকাম বাড়ছে কত? 6%। ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে আমরা লিখছি গ্রস ইনকাম, সেখান থেকে ইনকাম ট্যাক্স আইটি মাইনাস করলে থাকছে নেট ইনকাম। ধরো গ্রস ইনকাম আমার 20 টাকা, আমি আইটি দিচ্ছি কত 5 টাকা, ইনকাম ট্যাক্স দিচ্ছি 5 টাকা, সেক্ষেত্রে আমার কাছে পড়ে আছে কত 15 টাকা।
এবার গ্রস ইনকাম আমার ফিক্সড আছে, যদি আইটি আমি এখন 3 টাকা দেই, যদি আমি ট্যাক্স এখন 3 টাকা দিই, সেক্ষেত্রে ট্যাক্স যদি আমি 3 টাকা দিই, সেক্ষেত্রে আমার কাছে নেট ইনকাম অর্থাৎ অবশিষ্ট কত থাকবে? 17 টাকা। অর্থাৎ দেখো 2 টাকা ইনকাম ট্যাক্স কম দেওয়ার জন্য কিন্তু আমার নেট ইনকাম 2 টাকা বাড়লো। আমি ট্যাক্স 2 টাকা কম দেওয়াতে আমার কিন্তু নেট ইনকাম 2 টাকা বাড়লো। অর্থাৎ ইনকাম ট্যাক্স আমি যত টাকা কম দেব, নেট ইনকাম আমার তত টাকা বাড়বে। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা এই কোশ্চেনটাকে সলভ করব। বলছে ইনকাম ট্যাক্স ইজ রিডিউসড বাই 24%, অর্থাৎ ইনকাম ট্যাক্স কতটা কমছে? 24% অফ ইনকাম ট্যাক্স আইটি। আমি ধরলাম আগে আইটি অ্যামাউন্ট ট্যাক্স দিতাম, এই অ্যামাউন্টটাই কিন্তু নেট ইনকামে বাড়বে। নেট ইনকাম বাড়ছে কত? 6%। অর্থাৎ আমরা বলতে পারি 6% অফ এনআই। যদি আমার আগের নেট ইনকাম এনআই হতো, সেক্ষেত্রে এখন নেট ইনকাম বাড়ছে কত? 6%। অর্থাৎ আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম ইজ ইকুয়াল টু 6/24। অর্থাৎ ক্যান্সেলেশন করলে কত হবে? 1/4। অর্থাৎ আমরা বলতে পারি গ্রস ইনকাম ইজ ইকুয়াল টু কত হবে? জিআই। গ্রস ইনকাম ইজ ইকুয়াল টু কি? নেট ইনকাম যেটা আমার কাছে অবশিষ্ট রয়েছে প্লাস আমি যে পরিমাণ ইনকাম ট্যাক্স দিয়েছি। তো আমার নেট ইনকাম যদি 4 টাকা হয়, সেক্ষেত্রে আমি ট্যাক্স দিচ্ছি কত? ইনকাম ট্যাক্স দিচ্ছি 1 টাকা। অর্থাৎ আমার গ্রস ইনকাম কত? 5 টাকা। এবার যখন আমাকে বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ তার ফর্মুলা কি? ইনকাম ট্যাক্স কিন্তু আমরা টোটাল ক্যালকুলেট করব গ্রস ইনকামের ওপরে, অর্থাৎ ইনকাম ট্যাক্স বাই গ্রস ইনকাম ইনটু 100। অর্থাৎ আমি 1 টাকা ট্যাক্স দিতাম গ্রস ইনকাম 5 টাকার ওপরে, তো 1/5 ইন্টু 100 অর্থাৎ 20%। অর্থাৎ আমাদের ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ কত? 20%। তো সেক্ষেত্রে ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ। ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ কিন্তু কত? না 20%। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তো এটি ছিল আজকে আমাদের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন সলভ করলাম। তোমরা কোয়েশ্চেনগুলোকে আরেকবার রিভাইজ করো। তো আজকের জন্য এত পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।